দেখো আইভিএফ এর সময় যে আপনার ল্যাবরেটরিতে বাচ্চা তৈরি করে, এটা মানুষের বাচ্চাই হয় তো নাকি অ্যান্ড্রয়েড বাচ্চা? কিচ্ছু নেই, বীর্য রেডি, ডিম রেডি, শুধু বীর্য ডিমের উপরে ডালুন, বাচ্চা ready। যাতে সবাই বুঝতে পারে আইভিএফটা কি একটুখানি শুনতে বলে দেন। এটা একটা এক্সি মেশিন আছে যেখানে বীর্য আর ডিম ফিউজ করে ফার্টিলাইজ করা হয়। দেখো আপনার এতদিনের ক্যারিয়ারে কোন পেশেন্ট আপনার সবচেয়ে ভয় লাগে? আচ্ছা, যদি পেশেন্ট বলে দেখ অকুপেশন আমি টিচার আছি, ভাই কপালে দুঃখ আছে। দেখো এই যে এত স্যাম্পল আপনি রাখেন ল্যাবরেটরির মধ্যে, এই মদন বাবুর স্যাম্পল গুলিয়ে যায় না? মিসম্যাচ না হয় তার জন্য উইটনেসিং। আমি পড়লাম নাম সন্দীপ ঘোষ। আমি যদি ফরেনার বাচ্চা নিতে চাই তাহলে কি আপনার ভিসাটাও করিয়ে দেবেন? স্যার আমার সিঙ্গার লাগবে। আরে ভাই আমি সিঙ্গার নিয়ে আসবো কোথায়? একজন এসে বলে স্যার আমার বাহুবলী লাগবে। সেদিন মাপে জানি না খুব গরম ছিল, বললাম না প্রবাসী বীর্য নিয়ে করে বানিয়ে দিচ্ছি বাহুবলী, নিয়ে আসবে। বিয়ে হওয়ার পরের থেকেই বাড়ির লোকেদের শুরু হয়ে যায় কি কবে ভালো খবরটা পাবো, কখন আপনার কাছে আসবে যে না আমি কনসিভ করতে পারছি না। ফার্টাইল উইন্ডো, ওভিউলেশন, ডে 14, অমুক দিন, তসুক দিন। আরে হ্যাঁ বস, একদম একদম। সেদিন করলে ছেলে হবে, সেদিন করলে মেয়ে হবে, সেদিন করলে ওভুলেশন, তাই তো? এইটা একটু সহজে সবাইকে বলে দিন না, এটা কি? একটা মেয়েদের যখন ওভিলেট করা হয় বেসিক্যালি ওনার ওভারিটা একটা রিলিজ করে দিল, বাস পিরিয়ড, আর কিছু হয় না। একটা প্রশ্ন আছে, মেয়েদেরই এত কৃপণভাবে এত কিপ্টেভাবে ভগবান একটা একটা করে এগ বের করছে, আর একটা ছেড়ে নর্মাল ইজেকুলেশনে 150-300 মিলিয়ন স্পার্ম। কোথায় এতগুলো লোক কম্পিট করছে? ওই মনে হচ্ছে এনডব্লিউটি সিট। যেটা সাধারণত পেশেন্টকে বোঝায়, ভাই তোর কাছে একটা কয়েন আছে, একবার ফ্লিপ করবে বা হেড আসবে বা টেল আছে, তোমার কাছে 3খানা কয়েন আছে, একটা জায়গায় 3টে ডিম আছে, প্রথমটা না হেড হোক সেকেন্ডটা হেড হবে, সেকেন্ডটা হলে থার্ডটা হেড হবে, কোনো না কোনো একটা হেড হবে। আর ডাক্তারবাবু বলছি আমার বীর্যের স্যাম্পল টেস্ট করার আগে আমি কি খাওয়া দাওয়া করলে একটু বীর্য ঘন হবে? মানে আজকে খেলে কালকে বীর্য ভালো হবে এরকম ডায়েট বেরোয় নি। অনেকে স্পার্ম ফ্রিজ করে, এটারও কি এরকমই ফ্রিজের মধ্যে রাখেন আপনি? লিকুইড নাইট্রোজেনের ভেতরে -197 ডিগ্রিজে যেখানে ফ্রিজ করা হয়ে গেল। আমার একটা ভয় থাকে যে আইভিএফ করার সময় প্রচুর আপনার ইনজেকশন। না ডাক্তার ইনজেকশনটা বন্ধ হয়ে গেছে, আমার বাবা ভাগ্য ভালো হয়ে গেছে, এত ইনজেকশন দিয়েছে আমার পাশায় না ফোড়া হয়ে গেছে। ঠিক। আচ্ছা কখনো বলে না আপনার মতো ফর্সা বাচ্চা চাই, আপনার মতোই দেখতে হয়েছে বাচ্চা? মা বাবার সঙ্গে বেবি নিয়ে আসলো, থ্যাংক ইউ বলার জন্য খুব ভালো লাগলো, ফুল নিয়ে আসলো, ভালো লাগলো। এবার আমার ওয়াইফ পুরো সেন্টার আমার চালায়, ওনার সামনে হঠাৎ বলছে দেখুন ম্যাডাম দেখুন স্যারের মতো বাচ্চা হয়েছে। আরে মেরা বাপ, আমার মতো হয়নি, আমি স্যাম্পল দিইনি। বুঝতেই পেরেছেন আজকের এপিসোডটা আমরা কি নিয়ে করব, অর্থাৎ একটা প্রাণ কিভাবে সৃষ্টি করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর সেটা নিয়ে কথা বলতে অলরেডি যার সাথে আলাপ হয়েছে, খুব সাকসেসফুল এপিসোড আমাদের এস্থেটিক গাইনোকোলজি, আমাদের গাইনোকোলজির বীরেন্দ্র সেহবাগ, কমেন্টে সবাই বলছেন ডক্টর অভিষেক দাগা ওয়ান্স এগেইন, ওয়েলকাম ব্যাক স্যার। কি ব্যাটিং করেছেন আপনি, পুরো বীরেন্দ্র সেহবাগ। আর আপনার সাথে যে বীরেন্দ্র সেহবাগের এত সিমিলারিটি রয়েছে আমি নিজেই জানতাম না, আমরাও বুঝতে পারিনি। আমাদের সমস্ত দর্শকরা ওখানে গিয়ে কমেন্ট করেছেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন এবং প্রচুর রেসপন্সও পেয়েছেন আপনি। অ্যাবসলিউটলি। তো আমরা ভাবলাম যে যেরকম একটা মডার্ন জিনিস আপনি সেদিনকে আমাদের সামনে বলেছেন, এস্থেটিক গাইনোকোলজি, যেটার ব্যাপারে অনেকে অ্যাওয়্যার ছিল না। এবার আসি আইভিএফ, খুব ভারী জিনিস, প্রাণ আপনারা সৃষ্টি করেন, কিন্তু কিভাবে করেন একটু যদি সহজে, যাতে সবাই বুঝতে পারে আইভিএফটা কি একটুখানি শুরুতে বলে। আইভিএফটা কি, এতগুলো ভিডিওস এসে গেছে আর এত গম্ভীর ভাবে বোঝানো হয়ে গেছে কি মাই গড, মানে অ্যাটম বম বানাচ্ছে না একটা সিম্পল এমব্রিও তৈরি করছে, সে বলে পেশেন্টসের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছি, বাবা আইভিএফ হবে। আইভিএফ কিচ্ছু নেই, মানে যদি আপনি চা বানাতে জানেন তো মোটামুটি আইভিএফ এর স্টেপসও সেম আছে, ওই 4টে স্টেপ, স্পার্ম নেওয়া হয়, এগ নেওয়া হয়, মিশিয়ে দিলাম, এমব্রিও তৈরি হলো, ঢেলে দিলাম, বাচ্চা হয়ে গেল। এটা বলবেন না, সব রান্না করে বাচ্চা কাল থেকে শুরু করো। আরে রান্না, ইট ইজ লাইক কুকিং। ইনকিউবেট করা হয়, আমরাও ইনকিউবেট করি। কুকিং এও আপনি কেক বানালে ইউ পুট ইট ইন দ্য ওভেন, উই অলসো পুট ইট ইন দ্য ইনকিউবেটর। দিস ইজ নাথিং, ইট ইজ জাস্ট অ্যান এগ এন্ড আ স্পার্ম। এত কিছু হাতি ঘোড়া নেই, বাট আমি যতগুলো রিলস দেখি বা দেখি এইসব আইভিএফ নিয়ে এত একটা হুপলা করে দেয় কি পেশেন্ট ভাবে মাই গড
নিউক্লিয়ার বম ঢুকিয়ে দেবে, দরকার নেই ভাই, আমি না বাচ্চা নিয়ে খুশি আছি। সো বেসিকলি আইভিএফ বলতে ইজ এগ প্লাস স্পার্ম ইজ ইকুয়াল টু এমব্রিও প্লাস এন্ডোমেট্রিয়াম বাচ্চাদানি ইজ ইকুয়াল টু বেবি। দ্যাটস ইট, এন্ড অফ স্টোরি। বিশ্বাস করুন, এন্ড অফ স্টোরি। বাট ডোন্ট ট্রাই দিস এট হোম, মানে ডু ট্রাই এট হোম, যদি না হয় তাহলে আপনি এখানে আসবেন। ঠিক ঠিক ঠিক। মানে আপনি ট্রাই করুন, আগে নর্মাল ভাবে ট্রাই করুন, যদি না হয় তখন আপনি ডাক্তারবাবুর কাছে আসবেন। কি বিয়ে হওয়ার পরের থেকেই বাড়ির লোকেদের শুরু হয়ে যায় কি কবে ভালো খবরটা পাবো। তো বছরের পর বছর চলে যাচ্ছে, ভালো অন্য খবর আসছে, এই খবর আসছে না, ভালোভাবে হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু রেজাল্ট জিরো। কখন আপনার কাছে আসবে যে না আমি কনসিভ করতে পারছি না? সো এবার পেশেন্ট আসে আমার কাছে, কনসিভ করতে পারছি না, আর যেটা কমন কোয়েশ্চেন সবার মাথায় থাকে, কতবার ট্রাই করব, কবে ট্রাই করব, ফার্টাইল উইন্ডো, ওভিউলেশন, ডে 14, অমুক দিন, তসুক দিন, পূর্ণিমা অবশ্যই আছে। আরে হ্যাঁ হ্যাঁ boss, একদম একদম। সেদিন করলে ছেলে হবে, সেদিন করলে মেয়ে হবে, সেদিন করলে রাক্ষস পালে করলে রাক্ষস জন্মাবে। মানে মানুষও জন্মাতে দেখি যা ভাগ্য বলে বলেন না তো আপনার সামনে করবো। সো এবার যে এটা জেনারেল একটা মিসনোমার হয়ে গেছে कि भाई আমাকে ট্রাই করতে হবে যেদিন ওভিলেট হবে। ঠিক। उस दिन ऐसे करता है कि मैराथन में दौड़ने के लिए माथे में बांध के पट्टी चल आसो, अरे नहीं मालिक ऐसा कुछ नहीं है। देखा जाए সেদিন স্ট্রেস है যা, পরের দিন ফোন কল, স্যার কালকে তো ওভিলেট হয়েছে বাট কালকে ফলস হয়ে গেছে। আরে আপনাকে কালকে করতে কে বলেছে? না আগে ডাক্তারবাবু বলেছিল 12 দিনে করবে, 14 দিনে করবে, 16 দিনে করবে। আরে দূর মাছা করো না यार, এমনি বাচ্চা হয়ে যাবে। Why? Now there's a reason to it. Sperms বীর্য ইউট্রাসে সার্ভাইভ করে ইজিলি 5 থেকে 6 দিন। এবার আমার ওভিলেশন সাপোজ থার্সডে হচ্ছে আর আমি মানডেও ইন্টারকোর্স করে থাকি, টিউসডে ওয়েডনেসডে সে বীর্যটা মরে যায় না, দ্যাট ইজ ওয়েল অ্যালাইভ। জানতো আছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে কি একটা ডিম বেরোলে তাকে ফার্টিলাইজ করে নেবে। অ্যান্ড সেকেন্ড, ভাই হোয়াট ইজ ইট, you are creating happiness, you're creating a baby, you're not making a ticking time bomb that I have to inseminate a time mein. ঠিক। So this is for all my patients, আমি যে বলি বলে কবে ট্রাই করতে হবে, বলে ডেইলি ট্রাই করতে হবে, এনজয় লাইফ। বিয়ের পরে যারা স্পন্টেনিয়াসলি কনসিভ করে ওরা কি ডে 12 এ শুধু ট্রাই করে না ডে 14 এ ট্রাই করে? ও তো ডেইলি ট্রাই করে, পারলে দিনে 2 বেলা ট্রাই করে, বিয়ে যেসে হয়েছে, আর স্পন্টেনিয়াসলি কনসিভ হয়। সো ফার্স্ট দেয়ার ইজ নো ডেট অফ ট্রাই। ওকে। Fertile window is a correct line, but is a very difficult period and no one should practice it. Normal থাকো, normal intercourse हो, আজকে ইচ্ছা হলো করলাম, আজকে ইচ্ছা হলো করলাম না, no issue. But yes, at least daily করা is better or alternate day is okay. But the best is যেদিন ইচ্ছা সেদিন করো। 75 বছর বয়সে বিয়ে করেছে, আজকে এসেছে, হ্যাঁ বিশ্বাস মানে করো। মেয়ে না ছেলে? ছেলে এটা জিজ্ঞেস করতে- আজকে এসেছে, এই আমার দেখা করার ইচ্ছে ছিল। বস ঢুকলো, আমি ভাবলাম বোধহয় কিছু হয়েছে। হয় ইউজুয়ালি এ বয়সে 55-54 ইয়ার্সে ফিমেলস কাম কি ব্লিডিং বেশি হচ্ছে, হিস্টেক্টমি লাগবে। হাজব্যান্ডও বেচারা হাঁটতে হাঁটতে আসলো, আমার দাদু এসেছে, ভাই ঠিক আছে, ওনারও বয়স 65 হয়ে গেছে। বলে ডাক্তার বাবু 35 বছর হয়েছে, বিয়ে হয়েছে। আমরা কোনো অসুবিধা নেই, ব্লিডিং বেশি হচ্ছে, বাচ্চাদের নিয়ে না না বাচ্চাদের নিয়ে বাদ করবো, নাহলে তো বাচ্চা লাগবে না মাথা না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি বুঝলাম বাচ্চা লাগবে, ঠিক আছে বুঝতে পেরেছি, আপনার মানুষ করতে পারবেন না? হার্টের অপারেশন হয়ে গেছে, ব্যথা হয়েছিল, সিএবিজি করিয়েছে, বাইপাস হয়ে গেছে। তাহলে বাবু ল অনুযায়ী আপনার বয়স ও বাইপাস হয়ে গেছে। উই গেট কাপলস একদম মড, মানে 35 বছর বিয়ে হয়েছে, কি করলে বাবু? ট্রাই করছিলাম। মানে দেখুন আইন অনুযায়ী তো আপনি পার হয়ে গেছে এজটা, তো আমরা কি করতে পারি ডাক্তারবাবু? তাহলে এবার ট্রাই করুন। শুরু থেকে কথা একটা টার্ম বারবার ইউজ করছি, ওভুলেশন, তাই তো? এইটা একটু সহজে সবাইকে বলে দিন না, এটা কি? ওভিউলেশন মানে এগ যখন রিলিজ হয় ওভারি থেকে, দ্যাট ইজ ওভিউলেশন। মানে একটা ফিমেলে একটা মেয়েদের যখন ওভিলেট করা হয়, বেসিক্যালি ওনার ওভারিটা একটা রিলিজ করে দিল, বাস পিরিয়ড, আর কিছু হয় না। আপনি বললেন কিছুক্ষণ আগে যে অনেকের ধারণা থাকে এই পিরিয়ডে করা উচিত, বা এই ওভুলেশন পিরিয়ডটা কখন থাকে? ভেরি ট্রিকি কোয়েশ্চেন, যেটা সাধারণত লোকজন ভুল করে কি 12 থেকে 16 দিন করা। 12 থেকে 16 দিন আপনি ওভিলেট নাই করতে পারেন। বহুজনে মাসিক 28 দিন ইন্টারভেলের জায়গায়
32 দিনের ইন্টারভেলে হয়, 21 দিনের ইন্টারভেলে হয়। এবার যাদের সাপোজ 21 দিনের ইন্টারভেলে হলো, তারা তো ডে 8 বা ডে 9-এই ওভিলেট করে নেবে। এবার যারা ডে 8 ডে 9-এ ওভিলেট করবে, ওরা যদি ডে 12-এ স্টার্ট করবে, আমি বললাম বীর্যটা 5 থেকে 7 দিন থাকে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, বাট একটা 5 থেকে 7 দিন থাকে না, তার লাইফ স্প্যান খুব কম হয়, তার লাইফ স্প্যান হার্ডলি 24 to 48 আওয়ার্স থাকে। নাও এই যে পিরিয়ড হলো কি 12 নম্বর দিন ট্রাই করবেন, 14 নম্বর দিন ট্রাই করবেন, 16 নম্বর দিন ট্রাই করবেন, বাট আপনি তো ওভিলেট 9 নম্বর দিন করে দিয়েছেন, 10 নম্বর দিন 11 নম্বর দিন আপনার এগ ফিশ। এবার যখন আপনি 12 নম্বর দিন ট্রাই করবেন, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে ইউট্রাসে বাচ্চাটা নিতে গিয়ে তো আর কিছু পাবে না, বিষয়টা নিজে মাথা হাত ধরে বলবে বাবা কোথায় যাবো, ডিম কোথায় আছে আমার, বেরিয়ে গেল, প্রেগনেন্সি আসেনি। দ্যাট ইজ ওয়াই রেগুলার ইন্টারকোর্স, পিরিয়ড শেষ হয়েছে, রেগুলার ইন্টারকোর্স করো, যখন ওভিলেট হবে অটোমেটিকলি কনসেপশন হয়ে যাবে। সো ড্রামাটিকলি ক্যালকুলেটিং ওভিলেশন। আজকে এলএচ কিট করছে, আমার কাছে পেশেন্ট আছে, স্যার এলএচ কিট চেক করেছি, দুটো দাগ দেখেছি, আজকে আমার এলএচ রাইজ হয়েছে। মানে তো আমি বরকে বললাম, বোঝানো পুরো, বলে তারপরে ওরই রাইজ হয়নি। মানে ভাই এত সায়েন্স লাগিয়ে দিলে বাচ্চা হয় না, নর্মাল থাকো, হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আছে, মেয়েদেরই এত কৃপণ ভাবে, এত কিপটে ভাবে ভগবান একটা একটা করে এগ বের করছে, আর একটা ছেড়ে নর্মাল ইজেকুলেশনে 150-300 মিলিয়ন স্পার্ম, কোথায় এতগুলো লোক কম্পিট করছে, ওই মনে হচ্ছে এনডব্লিউটি সিট, আর একটা ওভারি থেকে একবার একটা বেরোচ্ছে, এটা তো ঠিক নয়, এটা একদম ঠিক নয়। রাইট, নর্মাল ট্রিটমেন্টে যেখানে নর্মাল কনসেপশন হচ্ছে না, ওখানে ওষুধ দিয়ে ভালো ওসাইট বা একটা ভালো এগ বের করা ইজ এ নর্মাল কনসেপ্ট, ইউজুয়ালি করা হয়, বাট সাকসেস খুব একটা বেশি হয় না। সাকসেস কোথায় বেশি হয়, যদি আপনি রীতিমতো ডাক্তার নিজে আল্ট্রাসাউন্ড করে, ফলিকুলোমেট্রি করে, ডিম দেখে, ইনজেক্টেবলস দিয়ে, এইচএমজি দিয়ে মোর দেন 2-3টে ডিম বের করে নাও। যেটা সাধারণত পেশেন্টকে বোঝায়, ভাই তোর কাছে একটা কয়েন আছে, একবার ফ্লিপ করবে বা হেড আসবে বা টেল আছে, তোমার কাছে 3খানা কয়েন আছে, একটা জায়গায় 3টে ডিম আছে, প্রথমটা না হেড হোক, সেকেন্ডটা হেড হবে, সেকেন্ডটা হলে থার্ডটা হেড হবে, কোনো না কোনো একটা হেড হবে। হ্যাঁ, রিস্কি আছে, আপনার টুইন প্রেগনেন্সি হতে পারে, বাট যে পেশেন্টে বাচ্চা আসছে না নর্মালি, ওখানে যদি টুইন এসেও যায়, দে আর মোর দেন হ্যাপি। ডবল চার্জ নিচ্ছেন টুইন হয়ে গেলে? 1+1 ফ্রি, আমি তো ফ্রি কা জমানা ज़्यादा চলता है না। আমি আপনাদের ক্লিনিকে একটা ছবি দেখলাম, এখানে নিজের ডিম ছাড়া ব্যাংক থেকে ডিম নিয়ে আইভিএফ করা হয় না। এই ডিমের কেসটা বলুন তো কি ব্যাপার? ভোটের পরে দেখছি যে ডিমের অনেক ডিমান্ড, তো আপনাদের এখানে কিরকম লোকজন আসে যে Yes. ডিম ছিড়বো নেতাকে, আপনার কয়েকটা ডিম দিন? ক্রেটে করে ডিম, একদম এক প্লেট ডিম রাখলাম। আচ্ছা, এই কেসটা কি, কোন ব্যাংকে ডিম রাখেন? সোনার ডিম? অ্যাকচুয়ালি আইভিএফ নিজের ডিমও করা হয়, যাদের এগস শেষ হয়ে যায়, মেনোপজ হয়ে গেল বা এগ রিজার্ভ কমে গেল, তাদের ব্যাংক থেকে, এআরটি ব্যাংক থেকেও ডিম নিয়ে করা যায়। সো দুটোই করা যায়, দ্যাটস নট এন ইস্যু। ইস্যু কি হয়, সাধারণত যেহেতু ব্যাংকের ডিমে সাকসেস একটু বেটার হয়, পেশেন্টরা এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, প্লাস কস্ট কনসিয়াস এত হয়ে যায় কি নিজের ডিম থাকা সত্ত্বেও বলছে না স্যার আপনি ব্যাংকে ডিম দিন, আপনি ব্যাংকে ডিম দিয়ে দিন, ব্যাংকে বিজু দিয়ে দিন, আমার লাগবে না, আমার বাচ্চা হলে হলো। আরে ভাই, তোর নিজস্ব আছে, কোনো কারণে ভ্রূণ সৃষ্টি হচ্ছে না, অ্যালাউ মি টু হেল্প ইউ, আমি ভ্রূণ সৃষ্টি করে দিচ্ছি, ল্যাবে দিয়ে দিচ্ছি, বাট নিজের ডিম থাকা সত্ত্বে আপনি ব্যাংকের ডিমে কেন নেন? দ্যাটস ওয়াই এটা লেখা হয়েছে আমাদের এখানে কি ভাই আমরা ডোনার এগ বা ব্যাংকের ডিম প্রমোট করি না, দিও না, আনলেস অ্যান্ড আনটিল অ্যাবসলিউট ইন্ডিকেশন না থাকে কি না এর ডিম নেই, এর মেনোপজ হয়ে গেছে, বা এর ওভারিটা কেটে বাদ হয়ে গেছে, বা এন্ডোমেট্রোসিস হয়ে গেছে, বা এএমএইচ খুব কম আছে। আদারওয়াইজ সেলফে ভাই ট্রাই করো, সাকসেস রেট আমাদের সেলফে খুবই ভালো, যেহেতু অফকোর্স অ্যাডভান্স ল্যাব টেকনিক্স আছে, আমাদের খুব হাই এন্ড ল্যাব আছে, তো ওয়াই নট গো ফর সেলফ। নেক্সট, পরে বাচ্চা হওয়ার পরে ইট ইজ মাচ ইজিয়ার when you have an own child কি নিজের ভাই নিজের ডিম নিজের বীর্য, ইট মেক্স এ ডিফারেন্স, ইট মেক্স এ ডিফারেন্স, দ্যাটস ইট। অনেকে এটা জিজ্ঞেস করে যে আমার মেনোপজ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, তা সত্ত্বেও কি আমি প্রেগনেন্ট হতে পারবো আইভিএফ এর মাধ্যমে? আইভিএফ এর মাধ্যমে? এটা একটা ট্র্যাজেডি কেসগুলো বেশি আসে। সাধারণত মেনোপজ তো একটু লেটে বয়সে হয়, 45 অ্যাবাভ। এবার ওরা এত লেটে কেন আসছে? অ্যাকচুয়ালি ওদের প্রথমে একটা বাচ্চা হয়ে যায়, 20-21 বছরের বাচ্চা হয়ে গেল, ঠিক আছে বস। এবার আনফর্চুনেটলি বাচ্চা 16-17 বছরে হলো, অ্যান্ড কোনো কারণ বিষয়ে বাচ্চা সুইসাইড করে নেয়। এবার বাই দ্য টাইম মায়ের বয়সটা 40 হয়ে গেছে, এবার 40 ইয়ার্সে প্রেগনেন্সি লাগবে, বাট এখানে আমার
বা মেনোপজ বা পেরিমেনোপজ, মানে ডিম একদম শেষের দিকে এসে গেছে বাট প্রেগনেন্সি লাগবে, সেক্ষেত্রে ব্যাংকের ডিম নিয়ে, হাজব্যান্ডের স্পার্ম নিয়ে একটা ভ্রূণ বানিয়ে মাকে দিয়ে দিলে প্রেগনেন্সি এসে যায়। বিকজ ইউট্রাস বাচ্চাদানি তৈরি করে দিলে ও ডিফারেন্সিয়েট করবে না অত কি ভাই নিজের ডিম আছে না ব্যাংকের ডিম আছে, যদি অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি করা হয়, ঠিকঠাক তৈরি করা হয়, সুন্দরভাবে ভ্রূণ ধরে নেয়। সো ওটা মেনোপজে পরে মাসিক উঠে গেছে বাচ্চা হয় না, না ভাই মাসিক উঠে গেছে বাচ্চা হয়, বাচ্চাদানি হলে বাচ্চা হয়। আচ্ছা এইবার আসি ইনজেকশন, আমাদের প্রশ্নে সবার একটা ভয় থাকে যে আইভিএফ করার সময় প্রচুর আপনারা ইনজেকশন দেন, বিভিন্ন রকমের ইনজেকশন, কি কি ইনজেকশন দেন আর কত, মানে কি করেন এত ইনজেকশন দেন কেন? রাইট, এটা আনফর্চুনেট অ্যাসপেক্ট অফ আইভিএফ আছে, এটা রিয়েলি ভেরি আনফর্চুনেট অ্যাসপেক্ট অফ আইভিএফ। পেশেন্ট একবার আইভিএফ হলো, প্রেগনেন্ট হয়ে 1 সপ্তাহ পরে অ্যাবর্ট হয়ে গেল। আমি বললাম অ্যাবর্ট হয়ে গেছে, সরি মা, খারাপ লাগছে, কোনো অসুবিধা নেই। না না ডাক্তার খারাপ লাগছে না, খারাপ মানে তোর বাচ্চা অ্যাবর্ট হয়ে গেলে খারাপ লাগছে না, না ডাক্তার ইঞ্জেকশনটা বন্ধ হয়ে গেছে, আমার বাবা ভাগ্য ভালো হয়ে গেছে, এত ইঞ্জেকশন দিয়েছে আমার পাশায় না ফোড়া হয়ে গেছে। ঠিক না, এটা একটা ভেরি নেগেটিভ অ্যাসপেক্ট অফ আইভিএফ আছে, যেটা আমরা বহু এগিয়ে গেছি চিকিৎসা মারফতে, যেটা অ্যাভয়েডও করতে পেরেছি। দ্যাট ইজ ইঞ্জেকশন লেস আইভিএফ ওয়ান অ্যান্ড লেস ইঞ্জেকশন আইভিএফ। তো প্রথমে যেটা শব্দ হলো ইঞ্জেকশন লেস আইভিএফ। হোয়াট ইজ ইঞ্জেকশন লেস আইভিএফ? আজকাল নতুন একটা নিডল লেস ইনজেক্টেবলস পাওয়া যাচ্ছে, একটা ডিভাইস এসেছে যেখানে আমার নিডল থাকে না, ডিভাইসে লোড করুন, আপনি লাগান অ্যান্ড অটোমেটিকলি স্টমাকের থ্রু ড্রাগটা বডিতে ডেলিভার হয়ে যায়। সো নিডল পেন নেই। ফাইনাল নিডলস হ্যাভ কাম, যেটা এত সরু দ্যাট সত্যি ব্যথা হয় না। ব্যথা কোন ইঞ্জেকশন দিয়ে হয়? ভ্রূণ ডালার সময় বা ভ্রূণ ডালার পরে একটা প্রোজেস্টেরন ইঞ্জেকশন হয়, যেটা কোমরে দিতে হয়, দ্যাট ইজ প্রোজেস্টেরন ইন অয়েল। এবার যে কোনো অয়েল বেস ইঞ্জেকশন, তেল জাতীয় ইঞ্জেকশন সত্যি বডিতে গিয়ে খুব রিয়াকশন করে। আমরা দিই না? হ্যাঁ, আমাদেরও বাধ্য হয়ে দিতে হয়। ওয়াই? বিকজ ওটা দিলে সাকসেসটা মাচ বেটার হয়, ওটা দিলে আমার ভ্রূণ ধরা ক্ষমতাটা খুব বেটার হয়। বাট হ্যাঁ, প্রেগনেন্সি আসার পর আমরা বন্ধ করে দিই। সো ডিউরেশন অফ ইঞ্জেকশন 3 মাসের জায়গায় যদি কেউ 3 সপ্তাহ কমিয়ে দেয়, তাতেও পেশেন্টে বিরাট স্যাটিসফ্যাকশন হয়। আজকাল সেই ইঞ্জেকশনসগুলোই যেটা অয়েল বেসড আছে ওয়াটার বেসড হয়ে গেছে। ওয়াটার বেসড হলে সুবিধা কি হয়েছে? ব্যথা এত হয় না, বাট তবু ইঞ্জেকশন তো একটু লাগে। যাক, অনেক অনেক এসব কথাবার্তা হয়েছে ডাক্তারবাবু, আগের দিনও আপনার সাথে প্রচুর কথা হয়েছে। আজকে একটু চলুন না ঘুরি, এই আইভিএফটাকে আপনি একটু স্টেপ বাই স্টেপ আমাদের একটুখানি ডেমনস্ট্রেট করে দেখান না। আইভিএফ ল্যাবে গেলে আমরা মনে হয় এই জিনিসটা একটু ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, মানে দেখতে পাবো যে একদম। কিভাবে স্পার্ম ফ্রিজ করে রাখা হয়, এমব্রায়ো কিভাবে রাখা হয়েছে। আরো আমি তো অত জ্ঞান নেই, ডাক্তারবাবু একের পর এক দেখাবেন স্টেপ বাই স্টেপ কিভাবে একটা প্রাণের সৃষ্টি করা। প্লিজ কাম, আসুন, ওয়েলকাম টু গাইনিকেয়ার। এটা হলো আমাদের গাইনিকেয়ারের ওটি, যেখানে আমাদের এগ কালেকশন আর এমব্রিও ট্রান্সফার, যেটা ভ্রূণ বানার পরে ট্রান্সফার করা হয়, এটা হলো আমাদের ওটি কমপ্লেক্স, যেখানে কাজ হয়। আর এই ওটি কমপ্লেক্সে জাস্ট অ্যাডজেসেন্ট আছে আমাদের ল্যাব, যেখানে ভ্রূণ সৃষ্টি হয়। কাম দেখায় ভ্রূণটা কীরকম হয়। হোয়াট ইজ দিস বিগ হুপলা আইভিএফ কি? কাম ইন। দ্য হার্ট, যেখানে আমরা ভ্রূণ সৃষ্টি করি। কত সহজ, কত সিম্পল একটা ছোট্ট জিনিস, যেখানে বীর্য ডিম মিলিয়ে ভ্রূণ হয়। এইটুকুই আইভিএফ, যেটা আমরা এত বড় হুপলা বানিয়ে দিই, এত বড় কিচ্ছু নেই। এবার আপনাকে দেখাবো ভ্রূণ সৃষ্টি প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ। স্টেপ 1, বীর্য। এটা একটা ইক্সি মেশিন আছে, যেখানে বীর্য আর ডিম ফিউজ করে ফার্টিলাইজ করা হয়। পিছনে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা নর্মাল বীর্য স্যাম্পল, যেটা আমরা ক্লিন করেছি। স্টেপ 2, এই যে বীর্য আমরা প্রিপেয়ার করলাম, কিচ্ছু না, বীর্য নিলাম, ওয়াশ করলাম, পরিষ্কার বীর্য যেটা আপনাকে দেখালাম, ওটা বীর্য হলো। যেটা আমরা বলছিলাম মিসম্যাচ না হয় তার জন্য উইটনেসিং। পেশেন্টের নাম সাপোজ এমনি, ফর সেক বলে রাখছি পেশেন্টের নাম পিয়ালি, হাজবেন্ডের নাম সন্দীপ। তাহলে এখানে যে নাম লেখা আছে আমি পড়লাম, তার সঙ্গে আমার ল্যাবে আরেকজন স্টাফের সঙ্গে আমি পড়াবো। প্লিজ কাম ম্যাম। এই নামটা দেখুন, নাম কি আছে পড়ুন। আমি পড়লাম নাম সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ। পিরিয়ড হয়ে গেল। ওয়েট, এটা হলো স্টেপ 3, দ্য মেজর থিং, হার্ট অফ আইভিএফ। কিচ্ছু নেই, বীর্য রেডি, ডিম রেডি, শুধু বীর্য ডিমের উপরে ডালুন, বাচ্চা রেডি। নিলাম বীর্য, নিলাম এখানে টিউবে, হালকা করে টানলাম,
মাইক্রোস্কোপে নিচে গেলাম আর লোড করে দিলাম, দ্যাটস ইট, পিরিয়ড। আর কিচ্ছু না। বন্ধ করলাম, ঢাকনা লাগালাম, আর ইনকিউবেটরের ভেতরে শেষ, আইভিএফ ডান। তো ডাক্তারবাবু আপনি দেখালেন যে কি করে আপনারা এই ফার্টিলাইজেশন করলেন। তো ফার্টিলাইজেশন হয়ে গেল, তারপরে তো সেল ডিভিশন শুরু হয়ে গেল। তো এই 5 দিন বাদে এই যাকে ফার্টিলাইজ করেছেন তার চেহারা কিরকম লাগে? 5 দিন পরে এবার হলো খেলা। 5 দিন পরে আপনার ভ্রূণ কিরকম দেখা হয়, এটা যে ডিশে আমি ঢেলেছিলাম সে ডিশটা আমি মাইক্রোস্কোপে নিচে দিলাম, আর এটা হলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট আপনার গর্ভতে দেওয়া হবে, আর এটা বাচ্চা দিয়ে আপনি মা হবেন। এবার হ্যাঁ, সাকসেস কেন ডিপেন্ড করে? আপনার যত হায়ার ম্যাগনিফিকেশন, যত বেটার আপনার ক্যামেরা সিস্টেম, যত ভালো আপনার ইনকিউবেটার্স, অতই ভালো আপনার সাকসেস। সিম্পল, বীর্য, ডিম, ভ্রূণ অ্যান্ড ট্রান্সফার, এছাড়া কিচ্ছু হয় না আইভিএফ। এত বড় সত্যি, there is no hoopla in IVF. It is a simple science. ডাক্তারবাবু বলছি এই আলমারিগুলোতে কি রাখেন আপনারা? আরে এটা আলমারি নেই, তাহলে এটা স্টেট অফ দ্য আর্ট ইনকিউবেটর। এটা হলো লো অক্সিজেন কনসেন্ট্রেশন কার্বন ডাইঅক্সাইড ইনকিউবেটর, যেখানে আপনার বেস্ট ব্লাস্টোসিস তৈরি হয়। এটা নর্মাল অক্সিজেন, লো কার্বন ডাইঅক্সাইড, 5% কার্বন ডাইঅক্সাইড, এটা লো অক্সিজেন অ্যান্ড 5% কার্বন ডাইঅক্সাইড। নাও এই ইনকিউবেটার্স মধ্যে বেস্ট ভ্রূণ সৃষ্টি কেন হয়? বিকজ একটা বক্স ইনকিউবেটর যে এনভায়রনমেন্ট হয় সেটা স্টেবল থাকে। 5 দিন আমাকে একটা ভ্রূণকে স্টেবল এনভায়রনমেন্ট দিতে হয়। যত আমি স্টেবল এনভায়রনমেন্ট দেব, যত মিনিমাল হ্যান্ডলিং হবে, অতই ভালো ভ্রূণ। এটা আলমারি নেই, এটা হলো অ্যাকচুয়াল ইউট্রাস, আমাদের গাইনিকের ইউট্রাস। এখানে আমার বাচ্চা সৃষ্টি হয়। বাহ, বুঝতে পারছেন? এটা হচ্ছে কৃত্রিম জরায়ু। আচ্ছা ডাক্তারবাবু, এই যে এগ ফ্রিজ করে, অনেকে স্পার্ম ফ্রিজ করে, এটারও কি এরকমই ফ্রিজের মধ্যে রাখেন আপনি? এই তো যে ভ্রূণ বেরোলো, ভ্রূণ বেরিয়ে লিকুইড নাইট্রোজেনের ভেতরে -197 ডিগ্রিজে যেখানে ফ্রিজ করা হয়ে গেল। ওকে, মানে এই জারগুলো? এই জারগুলো। এবার আপনাকে জার দেখাবো, একটা শুধু দেখাবো। জার খুললে -200 ডিগ্রিতে যখন লিকুইড নাইট্রোজেন ভেপার আসে কিরকম দেখতে হয়। চলুন চলুন, ফাইনাল স্টেপ যেটা ফ্রিজিং বলা হয়। কিছু হাতি ঘোড়া নেই, এর মধ্যে লিকুইড নাইট্রোজেন আছে, ভ্রূণ ভেতরে আছে, ঢাকনা খোলা হলো, এই ধোঁয়া দেখছেন -200 ডিগ্রির, এর মধ্যে আপনার বাচ্চা প্রিজার্ভ হয়। থাকলো, যখন দরকার পড়বে বের করা হলো, গরম করে আপনার ভেতরে দিয়ে দেওয়া হলো। দ্যাটস ইট, এইটুকু ফ্রিজিং, আর কিছু না। অদ্ভুত সুন্দর জিনিস দেখলাম আজকে। বাহ, এই কি করছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, না, আমি বলছি এই যে -236 ডিগ্রি ফ্রিজটা দরকার, এই যা গরম করেছে। আরে মার খাওয়ানো নিচ্ছে নাকি? এর ভিতর ঢুকিয়ে রেখে দেবে আমাদের। দাদা, বিয়ে না করে তো বাচ্চা বাবা হতে পারবো না। কত বাচ্চা আছে এর মধ্যে? আমি ধৃতরাষ্ট্র হতে চাই। জামা ঝানো না, বাচ্চা পড়ে যাবে, বাচ্চা ঝেড়ে বাচ্চা লেগে আছে নাকি? ল্যাব থেকে ঘুরে এলাম। হ্যাঁ, যাই হোক, আপনাদেরকেও বোঝালাম। তাহলে এবার অনেকটা রিল্যাক্সড, আপনারা বুঝতে পারলেন। এই যে সব জায়গায় আপনারা দেখতে পান ফার্টিলিটি ক্লিনিক, আইভিএফ, টেস্ট টিউব বেবি, এগ ফ্রিজিং, এত ভারী ভারী শব্দ, কি সুন্দর ডাক্তারবাবু বোঝালেন সহজে। এবার ডাক্তারবাবুর এতদিনের অভিজ্ঞতা, এতদিনের প্র্যাকটিস, এরকম ব্যক্তিগত মজার মজার গল্প শুনি আমাদের, ঠিক। যেই কারণে মানে বললাম লোকে এত পছন্দ করেছে ডাক্তারবাবুকে, হেভি সব গল্প বলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনার এতদিনের ক্যারিয়ারে কোন পেশেন্ট আপনার সবচেয়ে ভয় লাগে? মানে কি ধরনের পেশেন্ট? 12-14 বছর প্র্যাকটিস করতে করতে মোটামুটি আমার ফ্রন্ট ডেস্ক থেকে নিয়ে স্ক্যান রুম অবধি সবাই জেনে গেছে। যদি পেশেন্ট বলে দেখ অকুপেশন আমি টিচার আছি, ভাই কপালে দুঃখ আছে। কেন? প্রশ্ন শেষ নেই রে, মাথা খারাপ করে দেয়। ডাক্তার এটা কেন? हमले भाई इतना ही अगर जानते तो बच्चा ही कर लेना, मेरे पास क्या आया है। তারপরে লিটারালি, আর যদি টিচার কাপলে হাজবেন্ড টিচার আর ওয়াইফ টিচার নেই, ওয়াইফকে কিছু বলতেই দেয় না, তুমি চুপ থাকো। আমি বলে স্যার আপনার এটা ক্লাস নেই, তিনিও সাফার করছে, ওনাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করতে না ডাক্তারবাবু আপনি এটা বোঝান তো, আপনি আর সবই আপনি বুঝে যাবেন, তাহলে নিজে বাচ্চা বানিয়ে নিন না, আমার কাছে কেন এসেছেন? আপনার বলা উচিত ফিঙ্গার অন ইওর লিপস। ফিঙ্গার অন ইওর লিপস বললে তো চলে যাবে, ওটা বলা যায়
না লিটারালি ইভেন আমি বলছি মা। এত ভয় লাগে আমাদের স্ক্যান রুমেও ঢুকলে না এ ভাই টিচার ঢুকেছে সাবধানে মানে আগেই বলে দিই কেন অফকোর্স প্রশ্ন শেষ নেই আর লাস্টে সব জিজ্ঞেস করার পরে লাস্টে কি বলবো জানেন আচ্ছা ডাক্তারবাবু আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আলোচনা করে জিজ্ঞেস করি সামনে সপ্তাহ আসবে মানে যা সালা 13 বছর কি করলি রে মানে একটা ইজিয়ার পেশেন্ট হয় একটা লয়ার একটা ডক্টর এরা ইজিয়ার হয় একটা চাষি ইজ দ্য বেস্ট পেশেন্ট আপনি যেই বোঝাতে যাবেন না এটা করবো ওটা করবো কি হলো ডাক্তারবাবু বাচ্চা লাগবে কি করছেন বলুন কত দিতে হবে কোথায় দিতে হবে বাচ্চা কবে দেবে ফসল কিভাবে ফলবে বলুন বাস সব থেকে বেস্ট হয় বেচারা চাষিরা ওরা জানে যে জমি আমার খরা আর ডাক্তারবাবু বীজ নিয়ে বসে আছে রোপণ করে দেবে বাস। ফু করে বেরিয়ে যাবে they are the simplest patient ঠিক, ঠিক। সব থেকে একজন চাষি তো চাষিকে বোঝে না এক্স্যাক্টলি ঠিক এক্স্যাক্টলি ঠিক এরপর থেকে টিচাররা আসার আগে আইভিএফ ক্লিনিকে আমাদের এই ভিডিওটা দেখে নেবেন তাহলে দেখবেন অনেক কম প্রশ্ন করতে হবে কারণ ডাক্তারবাবু অলরেডি অনেক এক্সপ্লেন করে দিয়েছে আচ্ছা ডাক্তারবাবু এই যে এত স্যাম্পল আপনি রাখেন ল্যাবরেটরির মধ্যে এই মদনবাবুর স্যাম্পল খোকনবাবুর স্যাম্পল গুলিয়ে যায় না নাকি আপনার নাম টাম দিয়ে ঠিকঠাক করে রাখেন পেশেন্টদের পক্ষে ভেরি পার্টিনেন্ট আমার বাচ্চা হবে তো প্রশ্ন থেকেই যায় কেন জানি না ওনাদের এটা জানে না কি ওনাদের যত কনসার্ন কি স্যাম্পল মিসম্যাচ হয়ে যাচ্ছে না তার থেকে বেশি আমাদের অবস্থা খারাপ থাকে ভুল করে স্যাম্পল মিসম্যাচ হয়ে যাচ্ছে না তো কেন একটা কনসেন্টের ব্যাপার থাকে একটা মেডিকো লিগাল ব্যাপার থাকে আর তারপরে যদি ভুল করে রামের শাম হয়ে যায় তাহলে ভাই কেস তো আমি খাবো কেন দরকার ভাই তোর হচ্ছে না না হোক বাট হলে তোরই হোক স্যাম্পল মিসম্যাচ হয় না এবার হাউ টু প্রিভেন্ট ইট আমরা কি করি উই হ্যাভ আ উইটনেসিং সিস্টেম একটা উইটনেসিং সিস্টেম কি হয় ডুয়াল উইটনেসিং সিস্টেম একজন স্যাম্পল দেখবে নাম জোরে উচ্চারণ করবে যেরকম আপনি বলেন মদন বাবু মানে নো আদার মদন এমনি আমরা মদন ঘোষ এবার মদন ঘোষ ও বললে আরেকজন পড়ে বলবে হ্যাঁ মদন ঘোষ তারপরে ও স্যাম্পলটা ইউজ হবে সো ওয়ান্স টু পিপল হ্যাভ উইটনেস প্লাস দ্যার ইজ বারকোডিং দ্যার ইজ উইটনেসিং সিস্টেম ইলেকট্রনিক উইটনেসিং সিস্টেম এসব করার পরে মানে ইভেন অন এমব্রিও ট্রান্সফার যখন ভ্রূণ দেওয়া হচ্ছে পেশেন্ট শুয়ে আছে আমি জানি পেশেন্টের নাম আছে প্রীতি নর্মাল প্রীতি আমার নাম কি মা তোমার প্রীতি আবার জোরে বলো আরে বলছি তো প্রীতি না মা বলতে হয় 3 বার সো দ্যাট আমিও শুনলাম ল্যাবে যে আপনার ভ্রূণ টানছে সেও শুনলো প্লাস এমরালজিস্ট দেখে দিল এ ভাই প্রীতির ডিশ থেকে তো বেরোচ্ছে ভুল করে প্রীতিকে পিয়ালির ভ্রূণ তো দিয়ে দিনি সো স্যাম্পল মিসম্যাচ না হওয়ার জন্যে উই ডক্টরস আর মোর কনসার্ন দেন ইউ পেশেন্টস বিকজ তোমাদেরকে কিছু হবে না বস কেস খেলে আমি মরে যাবো দরকার নেই তোমার হোক বাচ্চা ভালো না হোক কোনো অসুবিধা নেই বাট মিসম্যাচ না হোক যেটা আপনি সই করেছেন সেটাই পাবেন এরকম এই আইভিএফ এর আগে আপনারা এত ফর্ম কি ফিল আপ করেন এত আমি তো মানে বাচ্চা নেব অন্নপূর্ণা ভান্ডার নয় তো মানে এত সই করানো কি আছে হ্যাঁ পেশেন্টরা বলে আর 12 পাতা তো অন্নপূর্ণা ভান্ডার আছে আপনি তো 16 পাতা সই করাচ্ছেন বাট কিছু করা নেই দেয়ার আর লিগাল গ্রাউন্ডস কিছু ফর্মস আছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে দেয় কি এই ফর্মসে সই করাতে হয় অ্যান্ড উই মেক শিওর কি আপনারা পুরো ফর্ম স্টার্ট টু এন্ড সব জায়গায় সই করায় পিকআপে ফর্ম ট্রান্সফারে ফর্ম ফ্রিজিংয়ে ফর্ম ডিসকার্ড করা ফর্ম বায়োপসি ফর্ম এভরি ফর্ম কেন দরকার এটা আমার সেফটির জন্য এটা আপনার সেফটির জন্যেও প্লাস সাধারণত সবাই সই করানোর কথা আমরা অ্যাড গাইনিকের আরেকটা অ্যাড করি আপনি কি ভ্রূণ নিতে চান নিজে হাতে লিখে দিন কি আমি নিজে বীর্য নিজে ডিমে তৈরি হওয়া ভ্রূণটা নেব বা আমি নিজে বীর্য ব্যাংকে ডিমে তৈরি হওয়া ভ্রূণ নেবো সো দ্যাট কালকে কোনো কন্ট্রোভার্সি না থেকে যায় আমি তো বলিনি ব্যাংকে ডিম আমাকে সই করতে বলেছে আমি সই করে দিয়েছি হ্যালো আপনাকে সই করতে বলেনি আপনাকে লিখতেও বলেছি আর আপনি যদি নিজে হ্যান্ড রাইটিংয়ে লিখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝেছেন তারপরে লিখেছেন তারপরেই সেটা দেওয়া হয়েছে বিকজ গাইনিকেরে আমরা চাই আপনি প্রেগনেন্ট হন বাট তার সঙ্গে আরেকটা চাই আমি কোনো কেয়স কোনো কন্ট্রোভার্সি বা আমি কোনো কেস না খাই ঠিক আছে আপনার বীর্য খারাপ আপনার ডিম খারাপ আপনার ভ্রূণ খারাপ আপনার প্রেগনেন্সি লাগেনি ডাজন্ট মেক এ ডিফারেন্স টু আস ইউ কেম ফর আ ট্রিটমেন্ট আইভিএফ ইজ নট অ্যান এক্স্যাক্ট সায়েন্স ভ্রূণ বানানো আমার কাজ ভ্রূণ দেওয়া আমার কাজ ধরবে কি না দ্যাট ইজ আপনার কাজ সবুজ রং দিলে আমি দিওয়াল সবুজ করে দেব লাল রং দিলে দিওয়াল লাল করে দেব আপনি ভাববেন আপনি আমাকে লাল রং দেবেন আমি দিওয়াল সবুজ করব হবে না যত ভালো ভ্রূণ অত ভালো সাকসেস সো কথা সবার সঙ্গে বলা হয় বাট এন্ড রেজাল্ট যেটা যে পেশেন্ট যেটা চায় আর সেটা তিনি লিখিত দেবেন
কি আমি এটা চাই, আর সেটাই ওনাকে দেওয়া হয়। দের ইজ নো মিসম্যাচ। তো এখন তো ভিডিও কনসেন্টও হয়, মানে রিটেন কনসেন্ট যেটা বলছেন তার সাথে সাথে ভিডিও কনসেন্টও নেওয়া হয়। আমরা ভিডিও কনসেন্ট অত বিশ্বাস করি না, দো ভিডিও কনসেন্ট ইজ গুড, ইট ইজ মডার্ন, বাট আমার কাছে এই ডেটাটা 18 বছর রাখতে হবে, 20 বছর রাখতে হবে। কতজনে হার্ড ডিস্ক কারাপ্ট হয়ে যায়, কতজনে পেনড্রাইভ হারিয়ে যায়, ক্লাউডে রেখেছি, ইয়েস ক্লাউডে রেখেছি, কতবার হ্যাক হয়ে যায়। কোন স্টাফের সঙ্গে ঝগড়া হলো, স্টাফ যাওয়ার আগে ক্লাউডে কন্ট্রোল ডিলিট টিপে দিল, বাস শেষ, ফিনিশ। না ভাই দরকার নেই, কাগজে সই করো, আমাদের স্টোর রুম আছে, স্টোর রুমে সিকিউরলি রেখে দেবো, 18-20 বছর আমার কোনো হেডেক নেই। হ্যাঁ, ভিডিও কনসেন্ট ইজ গুড, I avoided because of the technical problems with digital footprint. It is easily corruptible, easily manipulable, and delete করা তো বাংলা বাজার। এরকম আইভিএফ এর সময় যে আপনার ল্যাবরেটরিতে বাচ্চা তৈরি করেন, এটা মানুষের বাচ্চাই হয় তো নাকি অ্যান্ড্রয়েড বাচ্চা? ফাটাফাটি কোয়েশ্চেন। মেনি পেশেন্ট জিজ্ঞেস, স্যার বাচ্চা কেমন হবে, মানে মানে আমি বুঝতে পারছি তো, মানুষেরই তো হবে ভাই, কুকুরের ডিম থোড়ি নিয়েছে যে কুকুরের বাচ্চা হবে, মানুষের ডিম মানুষের বীর্য, তো বাচ্চা তো মানুষেরই হবে। হ্যাঁ, যেটা কোয়েশ্চেন করতে পারে আমার মতো দেখতে হবে তো, দ্যাট ইজ দ্যাট। এবার আপনার ডিম আপনার বীর্য নিয়ে বাচ্চা বানালে আপনারই হবে। এবার when you go for egg donation, sperm donation, সে সময় একটা ম্যাচিং এর কথা হয়, ম্যাচিংও সাবধানে করতে হয়। কেন কি ইন্ডিয়া না, সাহেবরা চলে গেছে বাট ফসা পোর্শনটা ছেড়ে গেছে, জানি না কি এত ফ্যাসিনেশন আছে। একটা ফসা মা বাবার যদি একটা খুব দেখতে শ্যামবর্ণ, নট দ্য উজ্জ্বল টাইপ, দ্য ডাউন টাইপ হয়ে যায় না, মাথা হাত পড়ে, ডাক্তার বাবু বাচ্চা কিরকম নিয়ে যাব। বাট উল্টোটা অসুবিধা হয় না, যদি একটা ডার্ক কাপল হয় আর খুব ফুটফুটে সুন্দর বাচ্চা হয়ে যায় না, ওরা বুঝেও যায় কি সবাই জানবে এটা এর নেই, বাট দে ভেরি হ্যাপি, ডাক্তারবাবু পুরো খানদান এত সুন্দর নেই, কি ফরেন বাচ্চা দিয়েছেন আমাকে। ফরেন বাচ্চা? আমি যদি ফরেনার বাচ্চা নিতে চাই তাহলে কি আপনার ভিসাটাও করিয়ে দেবেন, মানে ভিসা নিয়ে ডেলিভারি? না না, এটা একটা ভালো কোয়েশ্চেন। ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট অফ গ্যামেট ইজ ব্যান্ড ওকে ইন ইন্ডিয়া অ্যাজ পার এআরটি ল। আপনি বাইরে থেকে ডিম কিনতে পারেন না, বাইরে আপনি ডিম বীর্য এক্সপোর্ট করতে পারেন না। সো ওই যে ফরেনার বাচ্চা, আজকাল যে ডিজাইনার বেবি, জেনেটিক ম্যানিপুলেশন, আরে কথাটা খুব ভালো লাগে শুনতে, ক্রিসপার টেকনোলজিতে মিউজিশিয়ানের জিন ঢুকিয়ে দেবো, আইনস্টাইন বেরিয়ে যাবে, ঘোড়ার ডিম বেরোয়, মেরা বাপ, কিছু হয় না, কোনো ডিজাইনার বেবি হয় না, একটা সাধারণ মানুষের সাধারণ সুস্থ সফল একটা বাচ্চা হয়। শব্দটা ভালো, গুগল আরো তাকে গ্লোরিফাই করে, পেশেন্ট এসে আমার জান মেরে দেয়, স্যার আমার সিঙ্গার লাগবে। আরে ভাই আমি সিঙ্গার নিয়ে আসবো কোথায়? একজন এসে বলে স্যার আমার বাহুবলী লাগবে, সেদিন মাথায় জানি না খুব গরম ছিল, হলো না প্রবাসী বীর্য নিয়ে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ঝুড়িতে বীর্য নিয়ে গঙ্গা পার হতে হবে, তাহলে বাহুবলী বাচ্চা হবে। একদম ঝুড়িতে বীর্য নিয়ে পার করতে হবে। আচ্ছা, কখনো বলে না আপনার মতো ফর্সা বাচ্চা চাই, আপনার মতোই দেখতে হয়েছে বাচ্চা? বউয়ার প্রেগনেন্সি সাকসেসফুলি ডেলিভার হওয়ার পরে 6 মাস পরে বাচ্চারা মা বাবার সঙ্গে বেবি নিয়ে আসলো, থ্যাংক ইউ বলার জন্য খুব ভালো লাগলো, ফুল নিয়ে আসলো ভালো লাগলো, ফ্রুটস নিয়ে আসলো বা মিষ্টি নিয়ে আসলো ভালো লাগলো। এবার আমার ওয়াইফ পুরো সেন্টার আমার চালায়, ওনার সামনে হঠাৎ বলছে, দেখুন ম্যাডাম দেখুন স্যারের মতো বাচ্চা হয়েছে। আরে মেরা বাপ, আমার মতো হয়নি, আমি স্যাম্পল দিইনি, আমি কান ধরছি, মেরা বাপ, কিছু করার নেই। এবার সুন্দর বাচ্চা হয়েছে তাই জন্য স্যারের মতো আউট অফ শিয়ার রেসপেক্ট বলেছে, এটা ভাবছে না বাড়ি গিয়ে আমি মার খাবো রে, করিস না রে। এটা হয়, বাট ইয়েস আউট অফ গ্র্যাটিটিউড দে ডু সে ইট। ঠিক। এই যে একটা সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে, তারপরে একটা এতগুলো সিমেন একটা ইউট্রাসের মধ্যে যাচ্ছে সার্ভিক্স দিয়ে পেরিয়ে, ওই যে ফিমেল বডিটা এই স্পার্মগুলোকে অ্যান্টিজেন হিসেবে দেখে না কেন? আপনি স্টার্ট করেছিলেন আর জিজ্ঞেস করেছিলেন না কোয়েশ্চেন, এত মিলিয়ন বীর্য, 100 মিলিয়ন বীর্য, বাট লাগে তো একটা ডিম, লাগে তো একটাই বীর্য। এখানে প্রশ্নের আনসার হচ্ছে আপনার 20 মিলিয়ন বীর্য বেরোলো, বাট তার মধ্যে তো 15 মিলিয়ন তো ইমোটাইল আছে বা মরা আছে, 5 মিলিয়ন এবার ঠিক আছে। এবার ওয়াইল ইন্টারকোর্স ভাববে না পুরো 5 মিলিয়ন ইউট্রাসের ভেতরে চলে গেছে, কিছু সার্ভাইকাল অ্যান্টিবডিজ তাকে নষ্ট করে দেয়, কিছু বাইরে ডিসচার্জ হয়ে যায়, কিছু একটা স্মল পোর্শন ভেতরে যায়। এবার আন্ডারস্ট্যান্ড যে লেন্থ ট্রাভেল করতে হয় একটা স্পার্মকে, রাইট ফ্রম দ্য সার্ভিক্স টু দ্য ইউট্রাস, ফলোপিয়ান টিপে হয়ে এগকে মিট করতে, ইজ এ হিউজ, ম্যাক্সিমাম ওখানেই সাকাম করে যায়। শুধু মাত্র
থাউজেন্ডস অফ বীর্য একটা ডিমের উপরে বসার পরে জেনেটিকলি যেটা মোস্ট পোটেন্ট, যেটা মোস্ট শক্তিশালী বীর্য, সেটাই জোনা পেলিসিডা পাঞ্চার করে ভেতরে একটা ভ্রূণ সৃষ্টি করতে পারে। তাই জন্য এতগুলো বীর্য লাগে এক এন্ডে, বাট ডিম একটাই লাগে, বিকজ ওয়াইল ফার্টিলাইজেশন ম্যাক্সিমাম তো নষ্টই হয়ে যাচ্ছে। এই যে যারা স্পার্ম ডোনেট, সিমেন্ট ডোনেট করতে আসছে, তারা তো অলরেডি একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, প্লাস একটা টেনশনে থাকে। প্রথমে সে সাইকোলজিক্যালি ফাইট করে, সে কোনো মতে সেটা ডেলিভার করে, এবং কন্টেনারে তো তার দেওয়ার অভ্যাস নেই। যখন সে দেয়, ওইটাকে মেপে ঠেপে দিতে হয়। এই যে স্ট্রাগলটা তারা ফেস করে, তো পেশেন্টদের কে আপনারা কিভাবে কনভিন্স করেন, বা কিরকম স্ট্রাগল দেখেন পেশেন্টদের? একটা অ্যাসপেক্ট বুঝতে হবে, হ্যাটস অফ টু পেশেন্টস যারা স্যাম্পল দিতে পারে, বিকজ আইভিএফ সেন্টারে খুব একটা ইয়াং ছেলেরা আসে না, 20-22 বছরের তো কোনো ছেলে আসছে না যে স্যাম্পল দিয়ে একটা আইভিএফ বা আইইউআই প্রসিজার করবে। সাধারণত একটু ফ্যাগ এন্ড অফ লাইফ আসে না, ওনাকে একটা রুমে একটা টাইম বাউন্ড পিরিয়ডে স্যাম্পল দিয়ে, সে ছোট কন্টেনার 2.5 ইঞ্চি যার উইডথ আছে, তার মধ্যে ইজ্যাকুলেশনের সময় যে ফার্স্ট পোর্শন যেটা সব থেকে বেশি ফাস্ট স্পার্মস হয়, ওর মধ্যে ঢোকানো ইম্পসিবল কাজ। তার মধ্যে হোয়াট ডু উই ডু ইন গাইনিকের? প্রথম আমরা টাইম বাউন্ড করিয়ে না, আপনি যান ঠান্ডা মাথায় যান, রুম আপনার জন্য আছে, এসি চলছে, সব কিছু ঠিক আছে, টেক ইউর টাইম। কেউ পিছনে নক করবে না, এ দাদা হয়ে যায়, পিছনে বেরিয়ে যায়, তাড়াতাড়ি আসুন, আমারও বের করতে হবে। নো সো সরি, টেক ইউর টাইম। প্রথম। সেকেন্ড, আপনি একা অসুবিধা আছে, টেক ইউর পার্টনার, টেলিভিশন আছে, ম্যাগাজিনস আছে, টেক ইউর টাইম, বিকজ ইট ইজ এ সাইকোলজিক্যাল থিং। নাহলে ইরেকটাইল ডিসফাংশন ওরা কমপ্লেন করতে শুরু করে। তবুও যদি ডিফিকাল্টি হয়, একটু এজ বেশি আছে, হচ্ছে না, আমাদের একটা পাশে গেস্ট হাউস আছে, যান, থাকুন, রিল্যাক্স এট দ্য নাইট, মর্নিংয়ে যেহেতু কাছাকাছি 5 মিনিটের রাস্তায়, আপনারা স্যাম্পল কালেক্ট করুন, আমাকে কন্টেনার নিয়ে এসে দিয়ে দিন, কোনো কিছু খারাপ হবে না পর্যন্ত ফ্রেশ মাইন্ডে রিল্যাক্সভাবে স্যাম্পল বের করা আমার জন্য বেটার হবে। তারপরে অফকোর্স উই ক্যাটাগরাইজ ডিফিকাল্ট স্যাম্পল, যারা একটু কষ্ট হয় দিতে, ওদের স্যাম্পল আমরা ফ্রিজ করে দিই। ফ্রিজ করে দিলে ওদের হেডেক শেষ, কি আমার তো স্যাম্পল ফ্রোজেন আছে, আজকে ক্রুশিয়াল ডে আছে, আজকে আমার ওয়াইফের পিক আপ আছে, আজকে আমার স্যাম্পল লাগবে, বেরিয়ে গেলে ভালো, না বেরোলো কোনো অসুবিধা নেই, ব্যাকআপের জন্য স্যারের কাছে তো ফ্রোজেন স্যাম্পল আছে, ইউজ করে নেবে। সো দিস হোল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটা চলে অন গ্রাউন্ড লেভেল, যত পেশেন্টকে কমফোর্টেবল করে ওদেরকে পজিটিভ ভাইব দিয়ে দেওয়া যায় কি অসুবিধা নেই ভাই, তোর বীর্য দিয়ে করা যাবে, আর তুমি বীর্য দিতে পারবে, ইজ দ্য কি রুট টু সাকসেস ইন অ্যান আইভিএফ সেন্টার, যেটা আমরা গাইনিকেরে মাস্টার করে নিয়েছি। কিন্তু এখন সবার এখন একটাই প্রশ্ন, এই গেস্ট হাউসের ভাড়া কত? কারণ আপনি এই বাজে বুদ্ধিটা মাথায় দিয়েছেন, আমাদের সেই ভাইরাল ক্লিপটা থেকে কত এত ভাড়া? এক লোক আপনার কাছে আসবে সিমেন্ট স্যাম্পল দিতে, তো তার আগে কতদিন সে সহবাস করবে না যে তার সিমেন্টটা ভালো পরিমাণে জমবে, আপনার কাছে এসে ভালো একটা স্যাম্পল দিতে পারবে? ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, কেন কি ল্যাব টু ল্যাব ভ্যারি করে, বুক টু বুক ভ্যারি করে। WHO ম্যানুয়াল আমরা ফলো করি, যেখানে 3 দিনে গ্যাপ রাখার কথা বলা হয়, বাট ইন আইভিএফ এরকম 3 দিনে ম্যান্ডেটরি কিছু নেই। দ্য শর্টার, যত কম ডিউরেশন অত ভালো, বিকজ ফার্টিলাইজ করার জন্য তো সব থেকে ফাস্টেস্ট আর সব থেকে বেস্ট ফর্ম লাগে। যত গ্যাপ বাড়বে অত বীর্য খারাপ হবে, অত বীর্য মরে গেছে, অত বীর্য রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বের করছে, যেটা নিয়ে আমার ফার্টিলাইজেশন রেট ড্রপ করতে পারে। তো অফকোর্স টেস্টিংয়ের জন্য 3 দিনের গ্যাপ যেটা বলা হয়, বাট আইডিয়ালি যারা নর্মালি প্রেগনেন্ট হয়, বিয়ে হয়েছে 6 মাস হচ্ছে, বাচ্চা হচ্ছে, ওরা কি সোম, বৃহস্পতি, রবি এরকম দেখে মিলামেশা করে, পারলে দিনে 2 বেলা করে। সো গ্যাপ ইজ নট ইম্পর্টেন্ট, দ্য লেস দ্য গ্যাপ দ্য বেস্ট ফর আস। অ্যান্ড ইন আইভিএফ আমি সাধারণত বলি ভাই একদিনে বেশি গ্যাপ রাখবি না, পারলে আগের দিনও এজাকুলেট করে নিবি, ভাই ফ্রেশ স্যাম্পলে আমার ভ্রূণ বেটার হবে। আর ডাক্তারবাবু বলছি, আমার বীর্যের স্যাম্পল টেস্ট করার আগে আমি কি খাওয়া দাওয়া করলে একটু বীর্য ঘন হবে, মানে খেজুর, আপেল, হাঁসের ডিম, দুধ, দই? আজকে খেলে কালকে বীর্য ভালো হবে এরকম ডায়েট বেরোয়নি বাবু। নর্মাল খাওয়া দাওয়া, অফকোর্স যদি কেউ বলে প্রোটিন রিচ, ইয়েস, যদি কেউ বলে ভিটামিনস, ইয়েস, হ্যাঁ তফাৎ করে। বাট আজকে আমি একটা সিরাপ ভিটামিন নিয়ে নিলাম, ও যেটা আমরা দেখছিলাম না স্পিনিচ খেয়ে দৌড়াতে শুরু করতো, এক্স্যাক্টলি পপাই মতো বীর্য বেরোয় না বাবা। আপনি আজকে হাঁসের ডিম নিলেন বা আজকে আপনি খাসি খেলেন আর কালকে বেরিয়ে গেল খাসির মতো বীর্য বেরোয় না। নর্মাল ডায়েট ফলো করুন, হেলদি ডায়েট ফলো করুন, যেটা করা উচিত, স্মোকিংটা বন্ধ করুন।
স্মোকিং ইজ দ্য নাম্বার 1 কিলার যেটা আপনার বীর্য খারাপ করে। বলছেন বলে কি বলছেন ডাক্তারবাবু, আমার বাবা তো কত বিড়ি খেতে সব চলো 8খানা বাচ্চা জন্মে গেছে। আরে সে সময় ওয়েদার এনভায়রনমেন্ট ভালো ছিল, আপনার বাবা বিড়ি খেয়েছে সে সময় আপনার মার বয়স 15 ছিল, আপনার বউয়ের বয়স 35 আছে। আরে ভাই ডিম আছে, এনভায়রনমেন্ট আছে, পেস্টিসাইড আছে, যেটা প্র্যাকটিক্যালি বীর্যকে খুব বাজেভাবে ডিস্ট্রয় করে। তো আপনি তো আর এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারবেন না, ভাই থাকবেন তো ওয়েস্ট বেঙ্গলে, আমি তো লন্ডন গিয়ে বীর্য দেবো না, রাইট? তো ভাই যখন থাকবো এখানে, এখানকার এনভায়রনমেন্ট, খাওয়া দাওয়া এখানেই করবো, অর্গানিক হঠাৎ খেতে স্টার্ট করতে পারবো না, তাহলে আমি পেস্টিসাইডও খাচ্ছি, পলিউটেন্টসও ইনহেল করছি, তারপরে যেটা আমার কন্ট্রোলে, কি সিগারেট তো বন্ধ করে দেয়, অ্যাটলিস্ট ওটা তো আমার অ্যাভয়েড করিয়ে প্রেগনেন্সি পজিটিভ করা হেল্প করো। ঠিক। সো খাওয়া দাওয়া, নর্মাল ডায়েট, অ্যাভয়েড স্মোকিং। বহুজন জিজ্ঞেস করে শুড আই অ্যাভয়েড অ্যালকোহল অলসো? না, অ্যালকোহল পার সে, রেড ওয়াইন এন্ড অল, সবাই বলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, উইচ অ্যাকচুয়ালি থাকে, রেভেস্ট্রল থাকে, উইচ হেল্পস অ্যাকচুয়ালি। বাট এটা মানে নেই কি ভাই ঠিক আছে তাহলে আজকে মাথা হতে হবে, রোজ এক বোতল রেড ওয়াইন খুলে খেয়ে নিতে হবে, আমার বীর্য ভালো হবে, নট দ্যাট। বাট খাওয়ার স্পেশালি এক্সট্রা কিছু লাগে না, অন অ্যান অনেস্ট নোট কিছুই লাগে না, নর্মাল ডায়েট। আচ্ছা, এই আইভিএফ প্রসিডিওরে ভ্রূণ ট্রান্সফার হওয়ার পর অনেকেরই এই দুশ্চিন্তা থাকে যে আমি হাঁটলে বা পটি করার সময় কোমরে বসলে আমার বাচ্চা পড়ে যাবে না তো? জেনুইন কোয়েশ্চেন, রোজ প্রত্যেক পেশেন্ট ভ্রূণ ঢুকিয়ে দিয়েছে না একটা টাইম বম ঢুকিয়েছে যেটা 12 দিন পরে এক্সপ্লোড হবে, কারণ 12 দিন পরে রক্ত পরীক্ষা হয়, বিটাসিজি টিক টিক 1 টিক টিক 2, দাঁড়িয়ে এরকম থেকেছে, পেছাব দাঁড়িয়ে করছে, ইভেন ওয়াশরুমে যাচ্ছে স্টুল পাস করছে দাঁড়িয়ে, ফোন করছে ডাক্তার কনস্টিপেশন হচ্ছে, কেন কনস্টিপেশন হচ্ছে, ল্যাক্সেটিভ দেওয়া আছে, তারপরে ডিটেল ডিসকাশন করলে বলছে আমাকে বলেছে বসে করলে যদি বাচ্চা বেরিয়ে যায়, না কোনো বসে করলে বাচ্চা বেরোয় না, পর্যন্ত দাঁড়িয়ে করলে এত কনস্টিপেশন হলে নিশ্চয়ই ইউট্রাইন কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে, বাট দিস ইজ জেনুইনলি এন ইস্যু। আচ্ছা, আপনাকে কেউ জিজ্ঞেস করে না এই যে আইভিএফ করলাম বাচ্চা কিসে হবে, মানে সি সেকশন করে হবে না নর্মাল ডেলিভারি করে হবে? মানে 100-এর মধ্যে 100%। আমার তো প্রেগনেন্সি এসেছে, আইভিএফ হয়েছে, এটা তো দামি বাচ্চা, হ্যাঁ ভাই 2 লাখ টাকার বাচ্চা, দামি বাচ্চা, ঠিক। এটা নর্মাল হবে না সিজারিয়ান হবে? না, সাধারণত আইভিএফ প্রেগনেন্সিজে একটু সিজারিয়ানের টেন্ডেন্সি বেশি থাকে, বাট বহু নর্মাল ডেলিভারিজও হয়, বিকজ আইভিএফ বহুবার প্রিটার্ম লেবারে চলে যায়, দ্যাট ইজ 36 সপ্তাহ 35 সপ্তাহে জল ভেঙে গেল, ব্যথা উঠে গেল, আর যখন জল ভেঙে যায়, ব্যথা উঠে যায়, বাচ্চা নিচে নেমে যায়, তাহলে কোনো গাইনোকোলজিস্ট তার সিজার করতে চায় না, বিকজ অলরেডি বাচ্চা নিচে নেমে গেছে অ্যান্ড দে ডেলিভার নর্মালি। তো এটা ভুল ভ্রান্তি কি যে আইভিএফ হয়েছে বলে 100% সিজার করতে হবে, ইজ রং। নো, আইভিএফ করার পরে কন্ডিশনস উপরে মা আর বাচ্চারে নর্মাল ডেলিভারিও করা যায়, সিজারও করা যায়, অ্যাজ পার দ্য চাইল্ড অ্যান্ড দ্য মাদার, বিকজ অ্যাজ এ ডক্টর আমরা সবসময় একটাই মাথায় ধারণা থাকে, বাচ্চা মা দুজনেই সুস্থ থাকার কথা। ঠিক, যে আমি নর্মাল ডেলিভারি করাবো আর বাচ্চাকে খরচা খাতে ঢুকিয়ে দেবো, ওটাও করবো না, আর আমাকে সিজারই করতে হবে, তাই জন্য যদি নিচ থেকে বেরোচ্ছে ঠেলার ভেতরে ঢুকিয়ে সিজার করবো, ওরকমই কেউ করে না, অ্যাজ পার দ্য কন্ডিশন। ডাক্তার সব বুঝলাম, জ্ঞানের কথা সব বুঝলাম, এত কিছু উন্নতি হয়ে গেছে, আপনি এত ভালো ভালো টেকনোলজি ইউজ করছেন, কিন্তু এবার একটু মধ্যবিত্তের প্রশ্ন, সব হলো ডাক্তারবাবু, আইভিএফ করাতে কেমন খরচ পড়ে? এবার প্রথমের দিকে যখন সেন্টার চালু করেছিলাম আমরা আনুমানিক একটা কস্ট বলতাম, তারপরে 6 মাস 1 বছর পরে বুঝে গেলাম না আনুমানিক বললে হবে না, যখন বিভিন্ন সেন্টার্সে বিভিন্ন পেশেন্টের একটা ব্যাড এক্সপিরিয়েন্স শুনতে পারতাম, তারপরে আমরা একটা লিখিত চার্ট বানিয়ে দিলাম, বা বলতে পারে মেনু কার্ড বানিয়েছে, বলতে পারে রেট কার্ড বানিয়েছে, বাট না, আর আইভিএফ কস্টস ইউ, সাপোজ আমি যদি 1,20,000 বলি, যেটা আমাদের এখানে কস্ট হয়, তার মধ্যে আমার ইনজেক্টেবলসও খরচা আছে, তার মধ্যে আমার ভ্রূণ ফ্রিজিংয়েও খরচা আছে, তার মধ্যে আমার ভ্রূণ থ করাও খরচা আছে, তার মধ্যে আমার ব্লাস্টোসিস কালচারও খরচা আছে। এবার অসুবিধা কোথায় হয়, পেশেন্টস কোথায় ভয় পেয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে আইভিএফ 49,900, কি বলছেন ডাক্তারবাবু 1,20,000, ওরা তো 50,000ও নিচ্ছে না। আর আপনি একবার যান, কথা বলে আসুন, তারপরে জানবেন ওরা শার্ট তো বিক্রি করে দিল, বাটন লাগাতে বলেনি, আর যেই আপনি বললেন বাটন লাগান, ওর তো এক্সট্রা টাকা লাগবে, পকেট, ও বাবা পকেটের টাকা তো ধরেন, তার তো এক্সট্রা লাগবে, কলার এক্সট্রা লাগবে। আরে মেরা ভাই, একজন যে আইভিএফ করাবে ও ওষুধও নিতে হবে ওকে,
ওর ডিম বের করার পরে ভ্রূণ বানানোর পরে ফ্রিজও করতে হবে, ফ্রিজ করার পরে করতে হবে। যদি সব করতেই হবে তাহলে পেশেন্টকে এন্ড টু এন্ড একবারে প্যাকেজ বলে দাও না। যদি আমি পেশেন্ট টু এন্ড একবারে প্যাকেজ বলে দিই তাহলে পেশেন্টের সুবিধা কি হয়, মেন্টালি প্রিপেয়ার্ড হবে, হ্যাঁ ভাই আমার 2 লাখ টাকা লাগবে পিরিয়ড। এরকম নেই হ্যাঁ আমার তো হয়ে যাবে 50,000-এ, তারপরে জানলো না আমার তো ব্লাস্টোসিস্টের জন্য আরো 30,000 টাকা দিতে হবে, আমার ফ্রিজিং এর জন্য আরো 20 দিতে হবে, আমার থর জন্য আরো 10 দিতে হবে, আমার ভ্রূণ ডালার জন্য আরে ভ্রূণ বানিয়েছে ডালবো না নাকি, তাহলে এমব্রো ট্রান্সফার চার্জ কিসে ভাই, একবারে বলে দাও। অ্যান্ড গাইনিক কেয়ার এটা আমরা স্টার্টিং এ করে নিয়েছিলাম, এন্ড টু এন্ড কস্ট বলে দেবো, তাতে হ্যাঁ 2-3টে পেশেন্ট রাগ করে চলে গেল, না ভাই ওখানে 50 হচ্ছে, বলে করিয়ে না ভাই আমি পারবো না, আমার ইনজেক্টেবলস এর খরচা আছে, আমার সব এন্ড টু এন্ড আছে, তো একটা কাজ কর 2 মাস পরে আমাকে ফোন করবি, ওখানে আইভিএফ করানোর পরে নিট কত খরচা হয়েছে লিখিত আমাকে দিয়ে দিবি। আর এসে হচ্ছে ফোন কল, স্যার 3 ক্রস করে গেছে এখন অবধি ভ্রূণ ডালা হয়নি। তো জিজ্ঞেস করে নাও না স্টার্টিং এ এন্ড টু এন্ড কত পড়বে ভাই, কেন আপনি ভ্রূণ তো বানাবেন, ব্লাস্টোস করবেনি, ফ্রিজ করবেনি, করবেনি, ডালবেনি, তো একবারে দিন না আমাকে কত পড়বে। আরে গরিব মানুষ আছে, কেউ জমি বিক্রি করে আসে, কেউ গরু বিক্রি করে আসে, কেউ গয়না বিক্রি করে আসে, ঠিক অর্ধেক গরু বিক্রি থোড়ি হয়, গরু তো গোটা বিক্রি হয়, তো অর্ধেক ভ্রূণ থোড়ি দেবেন, আপনি তো প্রসেসটা পুরো করবেন। সো মেক দ্য কস্ট কমপ্লিট। এক্স্যাক্টলি দিস ইজ গাইনিক কেয়ার, উই হ্যাভ ট্রান্সপারেন্সি, ফুল ট্রান্সপারেন্সি, কি ডিম হয়েছে ইয়েস, কি ভ্রূণ হয়েছে রিয়েল টাইম ফটো দেওয়া হয়, কি ভাই এই সেকেন্ডে এই মুহূর্তে আপনার ভ্রূণের ছবি নেওয়া হলো, এই ভ্রূণটা পিক আপ হলো, আপনার বাচ্চাদানিতে দেওয়া হলো, ফটো প্রিন্ট আউট, এটা আপনি পেয়েছেন। সো দ্যাট আজকে আমি যদি টাকা দিই, আমি 2 লাখ টাকা খরচা করলাম আর আমি জানতেই পারলাম না আমি পেয়েছিটা কি অন রিয়েল টাইম, দিয়েছেটা কোথায়, বিকজ আইভিএফ এ ইট ইজ আ বিট টেকনিক্যাল। এবার একজন স্ক্যান করছে, একজন কথা বলছে, একজন ভ্রূণ বানাচ্ছে, একজন ভ্রূণ ডালছে, আর সবার মধ্যে কমিউনিকেশন পুরো না হলে পেশেন্ট কি ক্রাইটেরিয়া আছে কেউ বুঝতে পারে না। লাকিলি স্টার্টিং থেকে ট্রেনিংয়ের সময় যেখানে আমি শিখেছি ডক্টর বাণী মিত্র, ডক্টর কনকন মিত্রের ওখানে একটা জিনিস খুব ভালো দেখেছি, যদি আমি নিজে স্ক্যান করছি, নিজে এমব্রো ট্রান্সফার করছি, নিজে কথা বলছি, প্লাস ল্যাবেও আমি ইনভলভ আছি ভ্রূণ বানানোর সময়, তো আমি জানি এর ডিম কীরকম কোয়ালিটি বেরিয়েছে, এর ফার্টিলাইজেশন কীরকম হয়েছে, এর ভ্রূণ কীরকম সৃষ্টি হয়েছে, আর এর ইউট্রাস কীরকম আছে, কত ভ্রূণ দিলে বাচ্চা লেগে যাবে। সো ওভারঅল সিন্স স্টার্ট টু এন্ড আমি নিজেই সব করছি বা নিজে ইনভলভ আছি, সাকসেস বিকামস বেটার। সো দ্য গাইনোকোলজিস্ট শুড নো কি আমি কোন ইউট্রাসে কি ভ্রূণ কোন কোয়ালিটি দিচ্ছি, পেশেন্টের সঙ্গে কথা বলতে সুবিধা হয়। কেন বহুবার খারাপ ডিম খারাপ বীর্য, পেশেন্ট বলে ডাক্তারবাবু আমার সাকসেস 80% হবে না, তাহলে আমি আপনাকে সবুজ রং দিচ্ছেন, ইউ গেভ মি গ্রিন কালার, আপনি লাল দিওয়াল হবে না, কোথায় করবো ভাই, তুমি সবুজ রং দিলে আমি তো লাল দিওয়াল করতে পারবো না, সবুজই দিওয়াল হবে, যেরকম তুমি দেবে ওরকমই ভ্রূণ হবে, যেরকম ভ্রূণ হবে আমি ছবি দিয়ে দেবো, বাকিটা ইন্টারনেট জিন্দাবাদ, দেখে নে এ ভ্রূণের সাকসেস কথা আছে। ঠিক, বাট হ্যাঁ যেটা হবে ট্রান্সপারেন্ট হবে, দেয়ার উইল বি নাথিং আন্ডার দ্য শিট। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকটা জানতে পারলাম আমরা এই আইভিএফ সম্বন্ধে, এবং স্পেশালি আজকে আপনাদেরকে দেখাতে পারলাম ভেতরে নিয়ে গিয়ে যে যেইগুলো যেই টার্মগুলো শক্ত শক্ত টার্মগুলো আপনি যখন আইভিএফ ক্লিনিকে যান ব্যবহার করা হয়, তো সেইগুলো আদতে কী, কীভাবে রাখা হয়, কীভাবে তৈরি হয়, কীভাবে সৃষ্টি করা হয় প্রাণ। তো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা আরও পর্ব করতে চাই, কারণ এরকম আপনি যে মজার মজার গল্পগুলো বলেন না, দেখুন বিজ্ঞানের কথা তো অনেকেই বলে, কিন্তু যেই রসের কথাগুলো আপনি বলেন না, ডাক্তারবাবু কিন্তু রস নিয়ে কালছেন ডাক্তারবাবু, মনে হয় আমি পিঁপড়ে। আপনাদের যে রস দিচ্ছি পিঁপড়ের মতন আপনারা গিলছেন, সাবস্ক্রাইব করবেন না, আর একটু পিঁপড়ে ছড়িয়ে দিন প্লিজ, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা কমেন্ট করে জানান যে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। হয়তো আপনি আইভিএফ প্ল্যান করছেন বা কোনো কনফিউশনে রয়েছেন বা কোনো সেকেন্ড ওপিনিয়ন চান, তাহলে ডাক্তারবাবুর সাথে এসে একবার একটা কনসালটেশন করতেই পারেন বা একটা ফ্রি ডিসকাশন করতেই পারেন। ডাক্তারবাবুর সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়াই রয়েছে। আর বুঝতেই তো পেরেছেন ডাক্তারবাবু আমাদের মতনই মজার মানুষ, একটু আড্ডা মেরে যেতে পারেন আর কি। ডাক্তারবাবু এখানে খুব ভালো চা খান, আর দারুণ চা খেয়েছি, তো ওই চাটা অবশ্যই খাবেন। ডাক্তারবাবু আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আবার আড্ডা মেরে ভালো লাগলো। হ্যাঁ, তো আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখান থেকেই টাটা বাই বাই বলছি আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।